প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে শেরেবাংলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সমাজ বিজ্ঞানের প্রথম বর্ষের যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আছো তাদের সমাজ বিজ্ঞান প্রথম পত্রের যে বিগত দুটি ক্লাস হয়েছে সেই দুটি ক্লাসের সাথে আজকে একটা সংযুক্ত হতে যাচ্ছে তৃতীয় ক্লাস। তোমরা যারা অনলাইন প্রোগ্রামের সাথে সংযুক্ত আছো তারা নিশ্চয় জানো যে গত ক্লাসে আমি তোমাদের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের ভৌগোলিক উপাদান সম্পর্কে আলোচনা করেছিলাম গত দুটি ক্লাসে। আজকে আমরা দ্বিতীয় উপাদানটি অর্থাৎ জৈবিক বা বংশগত উপাদান সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের মূল আলোচ্য বিষয়, জৈবিক বা বংশগত উপাদান। জৈবিক বা বংশগত উপাদান এর সমাজ জীবনে প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, এই জৈবিক বা বংশগত উপাদানের প্রভাব সম্পর্কে আলোচনার আগে আমাদের একটু জানা দরকার জৈবিক বা বংশগত উপাদান বলতে আমরা কি বুঝি। জৈবিক বা বংশগত উপাদান বলতে আমরা বুঝে থাকি যে মা বাবা, দাদা দাদি, নানা নানির নিকট থেকে যে জৈবিক বৈশিষ্ট্যগুলি আমরা বংশগত সূত্রে বংশ পরম্পরায় পেয়ে থাকি তাকেই বোঝায়। অর্থাৎ মা বাবার নিকট থেকে যে জৈবিক বৈশিষ্ট্যগুলি আমরা উত্তরাধিকার সূত্রে অর্জন করে থাকি সেটাকেই জৈবিক উপাদান হিসেবে অভিহিত করা হয়। তো সেই জৈবিক উপাদানগুলি কি? সেই জৈবিক উপাদানগুলির মধ্যে আমরা যে উপাদানগুলি প্রধানত লক্ষ্য করে থাকি সেগুলি হল এরকম যে গায়ের রং, রক্তের গ্রুপ, মেধা, দক্ষতা, প্রজ্ঞা, আঙ্গুলের ছাপ, হাত ও পায়ের গড়ন, রোগ ব্যাধি, রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি। তাহলে আমরা কি লিখলাম যে গায়ের রং, রক্তের গ্রুপ, মেধা, দক্ষতা, প্রজ্ঞা, আঙ্গুলের ছাপ, হাত ও পায়ের গড়ন, রোগ ব্যাধি, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি। এই সমস্ত বৈশিষ্ট্যগুলি আমরা পিতামাতা, দাদা দাদি, নানা নানির নিকট থেকে পেয়ে থাকি। বোঝা যাচ্ছে যে এই যে বৈশিষ্ট্যগুলি, জৈবিক বৈশিষ্ট্যগুলির কথা বললাম আমি, সেই জৈবিক বৈশিষ্ট্যগুলি মূলত এই, আরও কিছু থাকতে পারে, যেমন উচ্চতা, তারপরে গায়ের শক্তি, সামর্থ্য, এগুলি সব কিন্তু এই জৈবিক বৈশিষ্ট্যের ভিতরে আসে। চুলের রং, চুলের ধরন, এগুলো সব এই জৈবিক বৈশিষ্ট্যের ভিতরে আসে। তাহলে আমরা জৈবিক বা বংশগত উপাদান বলতে
যেটি বললাম তার সাথে যে জৈবিক বৈশিষ্ট্যগুলি, সেই জৈবিক বৈশিষ্ট্যগুলি কিন্তু আমি এই বোর্ডে লিখলাম যে জৈবিক বৈশিষ্ট্যগুলি গায়ের রং, রক্তের গ্রুপ, মেধা, দক্ষতা, প্রজ্ঞা, আঙ্গুলের ছাপ, হাত ও পায়ের গড়ন, রোগ ব্যাধি, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি, এইগুলোকে জৈবিক বৈশিষ্ট্য হিসেবে অভিহিত করা হয়। এখন আমরা দেখব যে এই জৈবিক উপাদানটি আমাদের সমাজ জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে বা কিভাবে প্রভাবিত করে। এগুলো আমরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন ভৌগোলিক উপাদান আলোচনা করেছিলাম, সেই ভৌগোলিক উপাদান আলোচনার সাথে ভৌগোলিক উপাদানের যে বৈশিষ্ট্যগুলি, ভৌগোলিক উপাদানের যে কতিপয় ক্ষেত্রে সমাজ জীবনকে প্রভাবিত করে, সেই দিকগুলি আমরা পয়েন্ট আকারে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। ঠিক তদ্রূপভাবে আজকেও এই জৈবিক উপাদানের যে প্রভাবগুলি আমাদের সমাজ জীবনকে প্রভাবিত করে, সেই দিকগুলি আমরাও কিন্তু এখন পয়েন্ট আকারে আলোচনা করব। প্রথমেই আমরা যে 1 নম্বর যে বিষয়টা আসবে সেটা হলো সামাজিক স্তর বিন্যাস। সামাজিক স্তর বিন্যাস, সামাজিক স্তর বিন্যাস, অর্থাৎ সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে জৈবিক উপাদানের প্রভাব লক্ষ্য করা যায়। আমরা আদিম সমাজের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আদিম সমাজের যে বংশের উপর নির্ভর করে সেখানকার নেতা নির্বাচিত হতো। কোনো ব্যক্তির মানমর্যাদা ওই ব্যক্তির বংশের উপরে নির্ভর করত। অর্থাৎ ওই ব্যক্তিটির সামাজিক অবস্থানটা কি হবে সেটা নির্ভর করত ওই ব্যক্তির বংশীয় মর্যাদার উপর, অর্থাৎ ওই ব্যক্তি কোন বংশের সদস্য তার উপরে কিন্তু নির্ভর করত। তো সেখানে দেখা গেছে যেভাবে সেই বংশের উপর নির্ভর করে কিন্তু সমাজের স্তরে তারা অবস্থান করত। বন্ধুরা, সামাজিক স্তর বিন্যাস শব্দটির সাথে তোমরা হয়তো এখনো পরিচিত না, তবে স্তর বিন্যাস সম্পর্কে আমি একটি কথা একটু সংক্ষেপে বলে রাখি যে সামাজিক স্তর বিন্যাস বলতে আমরা বুঝি যখন কিছু সংখ্যক লোককে তাদের আর্থিক মর্যাদা, সম্পত্তি, শিক্ষা ইত্যাদির ভিত্তিতে বিভক্ত করা হয় তখন তাকে সামাজিক স্তর বিন্যাস বলে। সামাজিক স্তর বিন্যাস হলো একটা মইয়ের মতো। মই যেমন মই নিঃসন্দেহে তোমরা চেনো, কৃষিকাজে যে মইটি ব্যবহৃত হয়, ভূমি কর্ষণের সময়, ভূমি সমতল করার সময় যে মইটি ব্যবহৃত হয়, মইটি এভাবে সোজা করে সেট করলে যেভাবে মইয়ের ওই যে ধাপগুলি থাকে, সামাজিক স্তর বিন্যাস ধাপের মতো আমাদের সমাজটা এভাবে স্তরে স্তরে সজ্জিত। আমরা সমাজের ওই মইয়ের যে ধাপগুলি থাকে, আমরা যে অবস্থানে থাকি, সে যে ধাপে অবস্থান করি সেটাকেই সামাজিক স্তর বিন্যাস হিসেবে অভিহিত করা হয়। তাহলে সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে আমাদের জৈবিক উপাদান বা বংশগতিক প্রভাব সমাজে লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত যে বিষয়টি আসে সেটি হলো সামাজিক উন্নয়ন। সামাজিক উন্নয়নে বংশগতির প্রভাবকে অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে সমাজ জীবনে যারা উন্নত প্রজাতির মানুষ বা উচ্চ বংশের বা যারা সমাজ সভ্যতায় সংস্কৃতিতে অবদান রাখছে, ইতিপূর্বে অবদান রেখেছে, তারা ওই বংশ পরম্পরায় অবদান রেখে যাচ্ছে। বর্ণবাদী নৃবিজ্ঞানীদের মতে শ্বেতাঙ্গ নরগোষ্ঠী সবচেয়ে উৎকৃষ্ট এবং তারা যত প্রতিকূল পরিবেশই পাক না কেন তারা সমাজ সংস্কৃত সভ্যতায় সবচেয়ে বেশি অবদান রাখতে পারে। অন্যদিকে কৃষ্ণাঙ্গরা দেখা যাচ্ছে তারা সমাজ সংস্কৃত সভ্যতায় তেমন বেশি অবদান রাখতে পারে না, কারণ উৎকৃষ্ট নরগোষ্ঠী বলতে বর্ণবাদী নৃবিজ্ঞানীদের মতে শ্বেতাঙ্গ নরগোষ্ঠীকে বোঝায়, অর্থাৎ শ্বেতকায়দেরকে বোঝায়। সুতরাং শ্বেতকায়রা প্রতিকূল পরিবেশ পেলেও তারা সমাজ সংস্কৃত সভ্যতায় সবচেয়ে বেশি অবদান রাখতে পারে। আবার কৃষ্ণাঙ্গরা তারা যেহেতু নিকৃষ্ট নরগোষ্ঠী, এটা বর্ণবাদী নৃবিজ্ঞানীদের মতে যেহেতু কৃষ্ণাঙ্গরা নিকৃষ্ট নরগোষ্ঠী তাদের মতে, তাহলে এই তোমার কৃষ্ণাঙ্গরা সমাজ সংস্কৃত সভ্যতায় তেমন কোনো উল্লেখযোগ্য অবদান রাখতে পারে না। যতই তারা পরিশ্রমী হোক না কেন, তারা সমাজ সংস্কৃত সভ্যতায় তেমনভাবে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে না। সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তাহলে বংশগতির প্রভাবকে অস্বীকার করবার কোনো উপায় নেই। এরপরে যেটি আছে সেটি হলো ব্যক্তিত্ব গঠন। ব্যক্তির ব্যক্তিত্ব গঠন বংশগতির উপর নির্ভর করে। ব্যক্তির ব্যক্তিত্ব গঠন বংশগতির উপর নির্ভর করে এবং ব্যক্তিত্ব গঠনের উপরেই ব্যক্তির জীবন চলা নির্ভর করে। যেমন যে ব্যক্তি
তার ব্যক্তিত্ব নিয়ে সমাজ জীবনে চলাফেরা করে, তার পরবর্তী প্রজন্ম তার ব্যক্তিত্বকে অনুসরণ করে। আমরা যদি দেখি শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের দিকে যদি দৃষ্টি দিই, তাই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ ঘরের সন্তানেরা বা শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ যারা, তারা স্ব অবস্থানে থেকে তাদের ভূমিকা পালন করে। সেখানে তাদের সেই যে যে বংশের, সেই বংশ অনুযায়ী সে সমাজে ভূমিকা রাখে। আমরা যদি আমাদের এই ভারত উপমহাদেশের দিকে দৃষ্টি দিই, তাহলে বিভিন্ন রাজবংশের পতন ঘটেছে আমরা দেখেছি, কিন্তু ওই রাজবংশটি একটি রাজবংশ পতন ঘটার পরে বা রাজবংশের যে বংশধারা, সেই বংশধারায় দেখা গেছে পিতা রাজ্য শাসন করার সময় যে সমস্ত নীতি অনুসরণ করেছে, তার পুত্রও সেই পিতার পদাঙ্ক অনুসরণ করেছে। অর্থাৎ পিতা যে নীতি আদর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, তার সন্তানও ঠিক সেই নীতি আদর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু ঠিক আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছেন। এটাও কিন্তু একটা প্রকৃষ্ট উদাহরণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি থাকি। সুতরাং ব্যক্তির ব্যক্তিত্ব গঠন কেমন হবে সেটাও কিন্তু এই বংশীয় ধারায়, অর্থাৎ বংশের যে ব্যক্তিত্ব সেটা পরবর্তী বংশের উপরেও এসে বর্তায়। ওকে, এরপরে আসছে, এরপরে যে বিষয়টা আসছে সেটি হলো সামাজিক সামাজিক খ্যাতি ও মর্যাদা। সামাজিক খ্যাতি ও মর্যাদা। সামাজিক খ্যাতি ও মর্যাদার ক্ষেত্রে বংশগতির প্রভাবকে অস্বীকার করবার কোনো উপায় নেই। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, তাহলে দেখি যে অঞ্চলভেদে যে সমস্ত পরিবারগুলো সামাজিকভাবে প্রতিষ্ঠিত বা সামাজিকভাবে তাদের অবস্থান হচ্ছে, সেই সমস্ত পরিবারের সদস্যরা অনেকটা খ্যাতি এবং মর্যাদা অর্জন করে থাকে। ওকে, খ্যাতি অর্জন করে থাকে। যেমন যে এলাকায় যে বংশটি দীর্ঘদিন ধরে তাদের ঐতিহ্য নিয়ে টিকে আছে, সেই এলাকায় সেই বংশে যারা অক্ষুণ্ণ রেখে থাকে, তার পরবর্তী বংশধরেরা অক্ষুণ্ণ রেখে থাকে তার পরবর্তী বংশধরেরা। যেমন জমিদারের সন্তানেরা তাদের জমিদারির ধারাবাহিকতা বজায় রেখে চলে এবং পিতার পদাঙ্ক অনুসরণ করে। এর ফলে জমিদার যে খ্যাতি অর্জন করে, ঠিক পরবর্তী প্রজন্মে সেও সেই খ্যাতি অর্জন করে থাকে বা সেই খ্যাতি সমাজ থেকে পেয়ে থাকে। সুতরাং সামাজিক খ্যাতি ও মর্যাদা রক্ষার ক্ষেত্রেও আমাদের বংশগতির প্রভাবকে অস্বীকার করবার কোনো উপায় নেই। নাম্বার 5, রোগ ব্যাধি। রোগ ব্যাধির ক্ষেত্রে বংশগতির প্রভাবকে অস্বীকার করা যায় না। কিছু কিছু রোগ আছে যে রোগগুলি বংশীয় ধারায় পরবর্তী প্রজন্মে বর্তিয়ে থাকে। যেমন ধরো মিরিগি, ডায়াবেটিস, মির্গি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি। এই রোগগুলি কিন্তু ওই বংশধারায় পরবর্তী বংশে বর্তায়। সুতরাং রোগ ব্যাধিও এই সমাজ জীবনে প্রভাব বিস্তার করে এই জৈবিক উপাদানের ক্ষেত্রে। নাম্বার 6, মেজাজ। আমরা বাস্তব জীবনে লক্ষ্য করে থাকি, দেখবে যে খিটখিটে মেজাজের যে পিতা, তার সন্তানটি সাধারণভাবে খিটখিটে মেজাজের হয়ে থাকে, সন্তানটিও খিটখিটে মেজাজের হয়ে থাকে। তার ব্যক্তিত্ব ওই খিটখিটে ও সন্তানটিও হয় খিটখিটে। সুতরাং মেজাজও কেমন হবে ওই ব্যক্তির, সেটা ওই তার পিতা কুলের উপরে অর্থাৎ পিতামাতার উপরে
নির্ভর করে। সুতরাং মিজাজও আমাদের সমাজ জীবনে এই বংশগতির উপরে প্রভাব বিস্তার করে, অর্থাৎ বংশগতি মিজাজের উপরে প্রভাব বিস্তার করে। একটা কার মিজাজ কেমন হবে সেটা ওই বংশগতি বলে দেয়। নাম্বার 7, মেধা দক্ষতা। মেধা দক্ষতা, মেধা দক্ষতা, প্রতিভা, প্রতিভা, মেধা দক্ষতা, প্রতিভা ইত্যাদি। মেধা দক্ষতা প্রতিভা আমাদের সমাজ জীবনে অর্থাৎ বংশধারায় পরবর্তী বংশের উপরে বর্তায়। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটু খেয়াল করি, তোমরাই নিজেরাই খেয়াল করলে দেখতে পাবে। আমি উদাহরণ দিচ্ছি, যেমন এসএসসিতে তোমরা যারা জিপিএ 5 পেয়েছো, জিপিএ 5 প্রাপ্ত ছাত্রদের নিয়ে গবেষণা করলে বা জরিপ করলে দেখা যাবে এদের পিতামাতা অধিকাংশই মেধাবী, আর এদের পিতামাতা মেধাবী বলেই এরা মেধাবী। এটা তবে হতেও পারে মাঝে মাঝে তো হয়তো বা গোবরে পদ্ম ফুলের মতো দু একজন ছাত্র গজিয়ে উঠতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পিতামাতা মেধাবী বলেই তাদের সন্তানরাও সাধারণত মেধাবী হয়ে থাকে। সুতরাং মেধা দক্ষতা প্রজ্ঞাও ওই বংশগতি ধারায় পরবর্তী বংশধারের উপরে বর্তায়। ওকে, নাম্বার 8, অপরাধ। অপরাধ, এই অপরাধ প্রবণতাও বংশধারায় বর্তায়। সাধারণত আমরা দেখে থাকি যে অভদ্র লোকের সন্তান অভদ্র অর্থাৎ সামাজিক অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে যে সমস্ত ভদ্রলোক, তাদের সন্তানেরা সাধারণভাবে ওই অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। আমাদের অপরাধ বিজ্ঞানী গারোফেলো লম্ব্রোসো এই কথাটি তথ্য দিয়েছেন যে অভদ্র লোকের সন্তান অর্থাৎ যে সন্ত্রাসীর সন্তান সন্ত্রাসী হয়, অপরাধীর ঘরে অপরাধী সন্তানই জন্মগ্রহণ করে, ভদ্রলোকের ঘরে ভদ্র সন্তানই জন্মগ্রহণ করে। সুতরাং অপরাধ প্রবণতার পিছনে বংশগতির প্রভাবকে অস্বীকার করবার কোনো উপায় নাই। এখানে আলোচনায় আমরা এতক্ষণে জানতে পারলাম বা আমরা বুঝতে পারলাম যে আমাদের সমাজ জীবনে বংশগতির যে সুস্পষ্ট প্রভাব সেটা স্পষ্ট হয়ে উঠেছে। সুতরাং আমরা পরিশেষে নিঃসন্দেহে বলতে পারি যে সমাজ জীবনে বংশগতির প্রভাব অনস্বীকার্য, এটাকে কোনো মতেই অস্বীকার করা যায় না। তো বন্ধুরা, আমরা আলোচনার একেবারে শেষে এসে পৌঁছে গেছি। আমাদের মূল আলোচনার যেটি আমাদের আলোচ্য বিষয় ছিল সেটি হলো এই যে জৈবিক বা বংশগত উপাদানের প্রভাব। আমরা জৈবিক উপাদান কাকে বলে সেটিও তোমাদের আমি বলেছি। জৈবিক উপাদান যে মা বাবা দাদা দাদি নানা নানির নিকট থেকে যে জৈবিক বৈশিষ্ট্যগুলি আমরা উত্তরাধিক সূত্রে পেয়ে থাকি সেটি জৈবিক উপাদান। আর জৈবিক উপাদানের যে বিভিন্ন দিকগুলি আমরা তুলে ধরেছি, সামাজিক স্তর বিন্যাস কেমন, সামাজিক উন্নয়ন, তারপরে রোগ ব্যাধি, মেধা দক্ষতা প্রজ্ঞা, তারপরে ব্যক্তিত্ব, এগুলি আমরা পর্যায়ক্রমে সব তুলে ধরেছি। মানুষের প্রতিভা, তারপরে অপরাধ, এগুলি পর্যায়ক্রমে আমরা তুলে ধরেছি। তুলে ধরার পরে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের সমাজ জীবনে বংশগতির প্রভাবকে অস্বীকার করবার উপায় নেই। সুতরাং বংশগতির প্রভাব আমাদের সমাজ জীবনে অনস্বীকার্য। তোমরা সকলেই ভালো থাকো, আমাদের অনলাইন প্রোগ্রামের সাথে যুক্ত থাকো। আমাদের ক্লাসগুলি যদি তোমরা শোনো একটু ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায়, তাহলে আমার মনে হয় আমাদের ক্লাসগুলো তোমরা বুঝতে পারবে। আমাদের অন্য স্যারেরাও তোমাদের ক্লাস তোমাদের অনলাইনে সকলেই আমরা ক্লাসগুলো অনলাইনে দিচ্ছি। তোমাদেরকে ধন্যবাদ। তোমরা যদি আমাদের ক্লাসগুলো একটু শুনে এর দ্বারা কিছুটা হলেও উপকৃত হবে বলে আমরা আশা রাখি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর এই যে মহামারী, এই মহামারীতে সকলে সাবধান থাকবে, নিজেরা সাবধান থেকে যে চলাফেরা করবে, পরিবারের সদস্যদেরকে সাবধান থাকবার উপদেশ দেবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।